একটু আজকে খুব তাড়াতাড়ি যাব কারণ 60টা স্লাইড আছে, শেষ করতে হবে। স্যার দেখছেন আমাদের শিট দিল না কিন্তু। ইলেকট্রোথেরাপি মডালিটিস এবং ইউজ, আমরা আজকে থেকে শুরু করব কি কি ইলেকট্রোথেরাপি মডালিটিস ইউজ করি। আমাদের কিছু আছে থার্মাল, কিছু আছে নন থার্মাল। থার্মালের মধ্যে আজকে ইউজ করব হচ্ছে আইআরআর, শর্ট ওয়েভ ডায়াথার্মি, মাইক্রোওয়েভ ডায়াথার্মি, আল্ট্রাসাউন্ড, ওয়াক্স, হাইড্রোক্লোটোর ইউনিট। স্যার আমাদের শিট কিন্তু দিল না। তোমরা বলো। ওকে বলছি এটা আমি নিছি। আচ্ছা আইআরআর। এখন দেখেন 14 নম্বরে আমরা রেডিয়েশন নিয়ে কাজ করি, তাই না? জি স্যার। ও হ্যাঁ 14 সব লাইট গুলো তো স্যার সব লাইট নিয়ে আমরা কাজ করি। ওই লাইটের মধ্যে সেদিন পড়াছিলাম না, সেদিন তরঙ্গ, হ্যাঁ জি স্যার। কোনটা আছে এই ওয়েভটা, কোনটা শর্ট, কোনটা লং, তাই না? জি স্যার। এগুলোই আমরা কাজে লাগাচ্ছি। আল্লাহ ওইভাবে লাইটগুলো রেডিয়েশনগুলো রেডি করে রাখছে। আমাদের বডিতে কোনোটা কম ঢুকে, কোনোটা বেশি ঢুকে। যেটা ছোট ওয়েভ লেন্থ এটা কম ঢুকে, যেটা বড় ওয়েভ লেন্থ সেটাতে বেশি এটা বেশি ঢুকে। যখন এখানে একটা আছে গামা রে, সবচেয়ে ক্ষতিকর রেটা হলো গামা রে। স্যার শর্ট একটা বেশি গভীরে ঢুকে না? ডিপ হ্যাঁ। না শর্টের ভিতরে বেশ কম আছে। আমরা যে শর্টে বলি সেটা কিন্তু এই শর্ট না, এটা এখান থেকে শর্ট বলতেছি। এটাকে বলা হয় স্পেকট্রাম। অনেকগুলো রে একসাথে দেখানো হচ্ছে, এটাকে বলা হয় স্পেকট্রাম। কারণ অনেকগুলো আলো একসাথে আসে, রে একসাথে আসে সানলাইট থেকে, তাই না? কোনটা আছে গামা রে, এক্স রে, হ্যাঁ, এরপরে না জানো না, এগুলো তো আগে, এর আগে আস্তে আস্তে করে এরকম করে আছে। মাইক্রোওয়েভ আছে, ভিজিবল ওয়ে আছে, ভিজিবল, এরপরে আইআরআর, ইনফ্রারেড, এরপরে মাইক্রোওয়েভ, এরপরে শর্ট ওয়েভ, এরপরে হলো আপনার এই লং ওয়েভ গুলো যেগুলো আছে। শর্ট ওয়েভের পরে আরো আছে, অনেক আছে। এই দেখেন, এখানে দেখেন উপরটা একটু এদিকে ভিন্ন, এটার দিকে না, এটা তাকাবেন না এখন, এদিকে তাকাই। লং রেডি দেখেন প্রথমে এই যে কালার কোড, এটা হলো আমাদের দেখা, যেটা আমরা দেখি, যে আলোটা আমরা দেখি ভিজিবল যেটা আসছে, যেটা ভিজিবল, ঠিক আছে? যে আলোটা আমরা দেখি, যেমন আমি আপনাকে দেখতেছি কেন, আপনার গায়ে ওই আলোটা পড়ছে দেখে আমি আপনাকে দেখতেছি, নাহলে আমি দেখতাম না, ঠিক আছে? তো এই যে বেনিয়া সহ কলা, এই সাতটা, এগুলো হলো ভিজিবল রে। এটাও কিন্তু দেখেন তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন আছে। এগুলো এই যে আস্তে আস্তে করে লাল, হলুদ, হ্যাঁ, এরপরে নীল, সবুজ, এরকম আছে না? এগুলোর দিকে হলো মানে ছোট ছোট রে, এগুলো হলো বড় বড় ওয়েভ লেন্থ। তো যাই হোক, এটা আমরা দেখি। তো দেখা গেছে এই পাশের গুলো, এদিকে পাশের গুলো হলো লং ওয়েভ, অনেক বড়। আর এই পাশের গুলো হইলো একেবারে ক্ষুদ্র 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 চিকন চিকন ওয়েভ। সেদিন ওয়েভ পড়াইছিলাম, মনে আছে? কোনটা ওয়েভ লেন্থ? এই ওয়েভটা এখান থেকে উঠছে, এখানে গিয়ে শেষ, তাই না? আচ্ছা, এই জায়গা থেকে ওইটা এই জায়গা গিয়ে শেষ হয়েছে, অথবা এখান থেকে এই উঁচু অংশ থেকে এই উঁচু অংশে, এটা হইলো ওয়েভ লেন্থ ধরতে পারি। অথবা এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা একটা ওয়েভ লেন্থ। ওকে, তাহলে এটা হলো শর্ট ছোট, আর এটা হলো বড়। ঠিক এখানেও দেখেন, এবার নিচে আসেন, এই যে গামা রে, হ্যাঁ, এগুলো কিন্তু ছোট, খুব ছোট, সূক্ষ্ম, মানে সূক্ষ্মতে সূক্ষ্ম, 10 to the power -11
বুঝতে পারছেন? জি স্যার। এত ক্ষুদ্র, মানে 10-এর পরে আরো 11টা শূন্য দিলে যত ক্ষুদ্র হবে পয়েন্টের পরে, হুম। পয়েন্টের পরে পিছনের দিকে, এটা হইলো পয়েন্ট 1 2 3 4 5 10টা 6 না 11টা? 7 8 9 10 11 এত ক্ষুদ্র, মানে একেরে ভাগ করলে হুম। এতগুলো ভাগ করার পরে দূরে ছোট এত ছোট ওয়েভলেন্থ, বুঝতে পারছেন? আচ্ছা, আর সেই তুলনায় এই যে এটা হলো রেডিও ওয়েভ, হ্যাঁ, এই রেডিও ওয়েভ আমরা শুনি, যে গান শুনি, রেডিও ওয়েভ, সে আবার কত 3.0000 3000 এই কি এটা কি হিসাবে মিটার, 3000 মিটার বড়, স্প্যান। হ্যাঁ কত 3 × 10⁻³ হ্যাঁ 3000 মিটার বড় লম্বা ওয়েভলেন্থটা। ওয়েভলেন্থটা, বুঝতে পারছেন? এই জায়গাটা রেডিও ওয়েভের হইলো 3000 মিটার, আর গামা রে হইলো, বা এই যে গামা রে, হুম। গামা রে হইলো কত এই জায়গাটা 10.0.10 পর 1। একেরে যদি আমি ভাগ করতে থাকি, এতগুলো ভাগ করার পরে কত ক্ষুদ্রতে ক্ষুদ্র, বুঝতে পারছেন? তো এই গামা রেটাকে সবচেয়ে ক্ষতিকর, সে আবার আমাদের বডিতে আসতেই পারে না, সে উপরেই থাকে, সে ওজোন স্তরের আগেই নষ্ট হয়ে যায়, আগে আটকে যায়। যখন বৃষ্টি হয়, প্রচন্ড বৃষ্টি হবে, তারপরে রোদ্র উঠবে, ওই সময় রোদ্রে যাবেন না, তখন কি হয়, ওজোন স্তর হালকা হয়, বায়ুমণ্ডল হালকা হয়, তখন এই রেগুলো দেখবেন যে বৃষ্টির থেকে বৃষ্টি শেষ হয়ে পরে রোদ্র গেলে দেখবেন খুব তাপ লাগে। কড়া তাপ লাগে না? হ্যাঁ ইয়েস, দিস ইজ দ্য ফ্যাক্টর। আবার বৃষ্টির পর রোদ্রটাও একটু ইয়া হয়, তেজ বলা হয় বেশি। এই তেজটা কথাটা বললাম, এটা খারাপ। এটা কেন এই তেজটা হলো, তখন এই যে এই আমাদের না আল্ট্রাভায়োলেট রে, গামা রে খুব কম আসে, মানে একবার ওজোন স্তর ছিদ্র হইলে তখন আসবে, কিন্তু আল্ট্রাভায়োলেট রেটা ওইটা ওই যখন 3 ধরনের আছে, আল্ট্রাভায়োলেট এ বি সি, আল্ট্রাভায়োলেট এ এবং বি মোটামুটি আসে, হ্যাঁ, ওরা বায়ুমণ্ডল ভেদ করেও আসতে পারে, অথবা বৃষ্টি হলে বায়ুমণ্ডল একটু ওজোন স্তর সরে গেলে তখন আসে, কিন্তু সে আবার ওজোন স্তরের আগে অ্যাবজর্ব হয়ে যায়, বন্ধ হয়ে যায়, এই জন্য আল্লাহ এগুলা বিভিন্ন স্তর দিয়ে রাখছে, স্টপ, আসতে পারে না। তো এটাই বললাম, যার যত বেশি লম্বা সে তত বেশি বডির ভিতরে ঢুকবে, এই জন্য বলছে এই যে এটা মোবাইল রাখতেছি আমরা, ওয়েভ গুলো আমাদের ভিতরে যে পাস হচ্ছে একদম ঢুকে চলে যাচ্ছে খুব নির্দ্বিধায়, এক্সরে এটা তাও কি হচ্ছে, সে যাচ্ছে কিন্তু সলিড জিনিসের ভিতরে ক্যালসিয়ামের সামনে আটকে যাচ্ছে, এই জন্যই বোনটা আটকে দেখি আমরা এক্সরের ভিতরে, ওরা না বুঝছেন, এটা যেতে পারে না। ওকে, সো এখন আমরা মোটামুটি বুঝতে পারলাম তো, হ্যাঁ, তখন দেখা গেছে, দেখেন এই স্পেকট্রামের মধ্যে যে এদিকে আল্ট্রাভায়োলেট রে, এদিকে হইলো ইনফ্রারেড রে, আর এটা হইলো ভিজিবল রে, বুঝতে পারছেন? স্পেকট্রামের মধ্যে আছে, এটা আমরা দেখি, তার নিচের অংশগুলো আর দেখি না, উপরেরটাও দেখি না, এটা আল্ট্রাভায়োলেট আরো বেশি, এটা হলো ইনফ্রারেড নিচে, ইনফ্রা মানে নিচে, আল্ট্রা মানে উপরে, আল্ট্রা সাউন্ড বলে না, সাউন্ডের উপরে। ওকে, সো আমরা এই জিনিসগুলোর উপরে এখন আমরা ক্লাস করছি, নিব, যেমন এটাকে আমরা আমাদের বডিতে কাজে লাগাচ্ছি, যেটা আল্লাহ দিয়ে দিছে ওইটাকে আমরা আসলে, ওই যে বলে না, তারা বলে কি ইনভেনশন, দিস ইজ ইনভেনশন। ইনভেনশন মানে কি? ইনভেনশন শব্দের অর্থ কি? এটা নতুন ক্রিয়েশন, তাই না? আচ্ছা। না, আবিষ্কার হলো ডিসকভার।
ইনভেনশনটা শুধু সৃষ্টিকর্তার জন্য, কিন্তু এটা হ্যাঁ, মানুষের নিয়ে ইনভেনশন হলো অনলি ফর গড। আপনি যে গড মানেন তার গড, কারণ সে তো অলরেডি ক্রিয়েশন করেই রাখছে, এটা সিস্টেম করে রাখছে। আমি এটাকে কিভাবে ইনভেনশন করতে আমি পারি? করব ডিসকভার। আমি ডিসকভার করতে পারি। এই জন্য আমি সবসময় বলি ইনভেনশন ইজ নট ফর আস, নট ফর হিউম্যান, ইটস অনলি ফর গড। বুঝতে পারছেন? আমি আজকে চোখে আমার মানে লেখাগুলো কেমন জানি লাগতেছে, কেন জানি না। ঘুম হতে আসছে। সো কোনটা আমার বডিতে ঢুকবে আর কোনটা আমার বডিতে ঢুকবে না সেটা নিয়ে আমরা এখন কাজ করছি, এবং কোনটা কতটুকু ঢুকতেছে সেটাকে কাজে লাগাচ্ছি। যেমন আইআরআর আমার বডিতে বেশি ঢুকবে না, সুপারফিশিয়াল সুপারফিশিয়াল থাকে, কারণ এটার ওয়েভলেন্থ কম। ছোট। ঠিক আছে? তাকে পড়ান হুম, যেতাম না, কোন জায়গা দিতে না? ওটা দেখবো না, পড়বো না। আচ্ছা দেখবো। আচ্ছা ইনফ্রারেড কি? এখন যে কোনো হট অবজেক্ট, ইনফ্রারেডটা মনে রাখেন, যে কোনো হট অবজেক্ট হঠাৎ কি স্যার? মানে গরম জিনিস, যেটাতে গরম করবেন, যে কোনো গরম জিনিস, যে কোনো গরম জিনিস এই রেটা বের করে। কোন রেটা? আইআরআর ইনফ্রারেড মানে এটা রেডিয়েশন বের করে। ঠিক আছে? আর আমরা দেখেন আমরা যেটা দিই এটা একটা আলো দিই না, জি লাল কালার দিয়ে রেখে কি লাল হয়। এটাকে এটা আবার আছে ভিজিবল, নন ভিজিবল। বুঝতে পারছেন? নন ভিজিবল কিছু আছে, ভিজিবল কিছু আছে। ভিজিবল মানে আমরা আমাদের এটা আমাদের উপর নির্ভর করে আমরা কি এটা ভিজিবল করব না নন ভিজিবল করব। এখন রোগীরে যদি নন ভিজিবল দেই, দূর কিরে দিল আমরা দিয়ে রাখলে বোঝা যায় না। এই জন্য লাল করে মানে আলোটা হলুদ, তো এটা তো মানুষের আলোর মতো দেখা যায়। তখন সারা কি করে করছে, কি এটার উপরে একটা লাল মার্কারে দিয়ে রাখছে। বুঝতে পারছেন? এই জন্য এটা ইনফ্রারেড রেডিয়েশন বলেছি, মনে হচ্ছে এটা লাল, ইনফ্রারেডটাই মনে হয় লাল, আসলে না, এটা একটা লাইট, এটা নন ভিজিবল আছে। ঠিক আছে? মূলত নন ভিজিবল। এটা আমরা ভিজিবল রেডটা হচ্ছে মানে রোগীর ইয়ের জন্য সন্তুষ্টি। ইয়া প্রশ্নের উত্তর। প্রশ্নের উত্তর। রোগীর প্রশ্নের উত্তর। ঠিক আছে। দেখেন আইআরআর emitted by the many sources. এক্সাম্পল দিলাম সান। হ্যাঁ, মানে এটা যে কোনো গরম জিনিস থেকে বের হচ্ছে। টাইপ অফ আইআরআর রেডিয়েশন, এটা লুমিনাস, এটা নন লুমিনাস, মানে এটা ভিজিবল, এটা নন ভিজিবল। ঠিক আছে? আর এটার ওয়েভলেন্থ হবে 780 থেকে ন্যানোমিটার থেকে 150 ন্যানোমিটার। 780 750 তো আছে, তবে 80 পর্যন্ত না। হ্যাঁ, 780 থেকে 150 ন্যানোমিটার, 1 মিটারের 1000 ভাগের 1 ভাগ। আচ্ছা, এত লেখার তো তুমি এটা তো পাবা। আচ্ছা পাবো স্যার, প্রত্যেকদিন দেন না তো দেয় না কেন সেটা আমি বুঝলাম না ছেলেটা। ফিজিওলজিক্যাল ইফেক্ট অফ আইআরআর কি কি হইতে পারে দেখেন। সবগুলো হট মানে জিনিসের একই ফিজিওলজিক্যাল ইফেক্ট, বারবার এগুলো আসবে, আমি একবারই বলতেছি বেশি করে, হ্যাঁ, যাতে সবগুলোতেই কাজে লাগে। কেমন? সবগুলোর যেমন মেটাবলিক ইফেক্ট কি হচ্ছে, ইনক্রিজ মেটাবলিক অ্যাক্টিভিটি। সে যখন আমরা দেওয়ার পরে এখানে রিফ্লেক্স ভ্যাসোডাইলেশন করার পরে সে জায়গাতে অক্সিজেন ডিমান্ড আসে, ব্লাড সাপ্লাই বেশি আসে, নিউট্রিশন সাথে নিয়ে আসে, তখন কি হয় ওই জায়গার ভিতরে এই অক্সিজেনটাকে আবার নেওয়া ক্যারি করে মানে নিয়ে কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিয়ে ওইখান থেকে ওয়াস্ট প্রোডাক্ট বের করে দেওয়া, এই যে মেটাবলিক অ্যাক্টিভিটিটা বেড়ে যায় ওখানে, এটাকে বলা হচ্ছে এখানে যে মেটাবলিক অ্যাক্টিভিটিটা বাড়ে স্থানীয় পর্যায়ে। সার্কুলেটরি ইফেক্ট, ইনক্রিজ ব্লাড ফ্লো, হ্যাঁ, সুপারফিশিয়ালি মেটাবলিক অ্যাক্টিভিটি অফ সেল, এটা বল এক্স্যাক্টলি মেটাবলিক অ্যাক্টিভিটি কোথায় হবে? সেলে তো লোকাল সেল যেটা, হ্যাঁ, সেলেই হবে।
মানে এটা তো আমরা যেহেতু আগে superficially দেওয়া হচ্ছে এই সেজন্য জিনিসটা আগে শেষ করে আসছি, আহ, তাই না? কারণ বেসিকে পড়াই দিয়ে আসছি যে মেটাবলিক অ্যাক্টিভিটি কোথায় হচ্ছে, এটিপি কোথায় তৈরি হচ্ছে, মাইটোকন্ড্রিয়া কিভাবে কাজ করতেছে বলছিলাম না? ওটাই। সবকিছু তো সেলেই হবে, তাই না? সবকিছু সেলেই হবে, আবার ওই মেটাবলিজম বলে পাঠ করে আমার ডাইজেস্টিভ সিস্টেম হচ্ছে ওইটাও তো সেলেই হবে। হ্যাঁ ঠিক আছে ওটা আপনার পেটের ভিতরে না, ওটাও সেলেই হবে, পেটের ভিতরে সেলেই হবে, ঠিক আছে? ওটা এখানে হলো কন্টেইনার, ইন্ডাস্ট্রিয়ালের ভিতরে ফাংশন হলো কন্টেইনার, এখান থেকে সে শুষে নিচ্ছে, বলছিলাম না? সে শুষে নিয়ে কোথা দিয়ে দিচ্ছে? মোমেন্টাম মেসেন্ট্রিতে। আচ্ছা, তারপরে হলো নিউরোলজিক্যাল ইফেক্ট, ইনক্রিজ নার্ভ কন্ডাকশন ভেলোসিটি। দেখবেন গরমকালে মানুষের ব্যথা কম থাকে, আমার শীতকালে বেশি। অসুখ হলে কি হয়, আর ব্যথা থাকলে কি করি, আর গরম শাক দিই না? তো গরমকালে অবশ্যই কম থাকে, কি হয়? ওই যে মাইলিন শিট পড়াছিলাম না, নার্ভ অ্যাকশনের উপর দিয়ে অ্যাকশনের কভারিং, গত ক্লাসে তো পড়াইলাম মাইলিন শীট পাইছেন স্যার। মাইলিন শিট। ওই মাইলিন শিটের উপর দিয়ে যে নোটস অফ রেনবিয়ার, এটাকে বলা হয় এই শেষ গেল একটার উপর দিয়ে এই যে এভাবে লাফ দিয়ে চলে যাচ্ছে কি আমাদের ইম্পালস গুলো তাড়াতাড়ি যাওয়ার জন্য। এই যে মাইলিন শিট ভালো থাকলে ইম্পালসটা, নার্ভের ইম্পালসটা খুব ভালো যায়, এটাই বলছে এখানে। সেলুলার ইফেক্ট, মাইলিন শিটটা স্যার মানে কভারিং অফ নিউরন না স্যার ইনক্রিজ ইলাস্টিক ফাইবার ইন আবার টার্মিস আপার ডার্মিস, উপরের ডার্মিসে ইলাস্টিক ফাইবারটা ভালো থাকে। ইনক্রিজ গাউন সাবস্টেন্স, হ্যাঁ, গ্রাউন্ড সাবস্টেন্স, ভিতরের যে সাবস্টেন্স গুলো আসে, যে মেটাবলিক অ্যাক্টিভিটির জন্য যেসব সাবস্টেন্স গুলো আসে প্রয়োজন হয়, যেমন মনে করেন আপনার ওয়াশ প্রোডাক্ট তৈরি হয় কি ইয়ে হচ্ছে, ওখানে ইন্টারলিউকিন আসতেছে, হিস্টামিন আসতেছে, ওটাকে আবার যাওয়ার জন্য মাস্টেল দিয়ে কাজ করতেছে, গ্রাউন্ড সেল গুলো দিয়ে ওগুলো কাজ নিয়ে যায়, গ্রাউন্ড সাবস্টেন্স গুলো। এরপর কি বলছে এটা? অ্যালার্টস কম্পোজিশন অফ অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড প্রোটিনস হ্যাঁ, অ্যামাইনো প্রোটিন অল্টার করে, হ্যাঁ, এটা কি করে অ্যামাইনো, কম্পোজিশন অফ অ্যামাইনো অ্যাসিড হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিড এবং প্রোটিন, এটার কম্বিনেশনটা খুব ভালো করে করা হয়। কেন? হ্যাঁ, অল্টার্স কম্বিনেশন, এটা হলো কি বলে অ্যামাইনো অ্যাসিড কম্পোজিশন স্যার কম্পোজিশন না, কম্পোজিশন অফ অ্যামাইনো অ্যামাইনো অ্যাসিড অ্যাসিড প্রোটিন। প্রোটিন। স্যার কিন্তু এখানে একটা খটকা লাগতেছে যে আমরা জানি যে প্রোটিনটা যদি প্রোটিনের এন্ড প্রোডাক্ট হচ্ছে অ্যামাইনো অ্যামাইনো অ্যাসিড, অ্যাসিড আবার এখানে দুটোতে এক জিনিস না, দুইটা এক জিনিস কেন হলো? না, এখানে আমাদের করতে বলছে যে আল্টার্স কম্পোজিশন অফ অ্যামাইনো অ্যাসিড প্রোটিন। হ্যাঁ, সিম্পল, যে আপনার দেখেন অ্যামাইনো অ্যাসিডটাকে তো ভাঙতে হবে। স্যার কম্পোজিশন বলতেছে কম্পোজিশন মানে হলো অ্যামাইনো অ্যাসিডের ভিতরেই তো থাকে, আরে প্রোটিনের ভিতরে থাকে অ্যামাইনো অ্যাসিড, এটা কম্বিনেশন করে, এটা অল্টার করে দিচ্ছে। কথাটা কি বলছে? অল্টার করে দিচ্ছে। অল্টার মানে হলো ভেঙে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে, বা একটা চেঞ্জ করে দিচ্ছে, প্রোটিনটাকে চেঞ্জ করে দিয়ে অ্যামাইনো অ্যাসিডটা বের করে দিচ্ছে। বুঝতে পারছেন? ওদের মধ্যে যে কম্পোজিশনটা ছিল, প্রোটিনটার ভিতরে যে কম্পোজিশনটা ছিল, ওটাকে অল্টার করে দিচ্ছে। তাহলে কি আমরা এটা বুঝবো এটা হলো প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড করতেছে? আসলে এটা একটু মানে মাস্টার্স লেভেলের থেকে আমি তাতে করে নিয়ে আসছি, তো এই জন্য আমরা বলছি এটা আমি আসলে ভাঙে দেওয়ার দরকার ছিল আরেকটু করে। স্যার প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড করতেছে এটা। আচ্ছা, থেরাপিউটিক ইফেক্ট, ক্লিনিক্যালি আমরা কি পাবো? পেইনের জন্য ইউজ করতে পারি, মাসেল স্পাজম ইউজ করতে পারি, জয়েন্ট স্টিফনেস ইউজ করতে পারি, টিস্যু হিলিং মানে টিস্যুটাকে আবার ভালো করার জন্য, হিলিং মানে ভালো হয়ে আসা, এটা রিপেয়ার হয়ে আসা, এটাকে বলা হয় হিলিং। হ্যাঁ, তারপর হচ্ছে সার্কুলেশন, হ্যাঁ, এরপর হলো ইডিমা, তারপর স্কিন লিশন, আচ্ছা আদার্সে যা যা আছে এগুলো করবে। যেমন আপনি ওই যে মোবিলাইজেশন, স্ট্রেচিং, কন্ট্রাইন্ডিকেশন স্যার ট্রাকশন বলবো, হ্যাঁ, মোবিলাইজেশন, স্ট্রেচিং, ট্রাকশন। আমি বারবারই আপনাদেরকে বলছিলাম যে থার্মালটা আগে দিবেন, আপনারা করেন কি আগে দিয়ে দেন ট্রাকশন, আগে দিয়ে দেন স্ট্রেচিং, আগে দিয়ে দেন মুভমেন্ট, আমরা তো আগে আর দিই ফিল করব। কখনোই আপনি এটা দিতেন না, আমি এখানে আসার পরে কখনোই দিতেন না, আমার আপনাদের থিওরি ছিল ওইরকম। আমি সংকৃত হইছে আমি কতদিন ছিলে না করিনি। স্যার আমার মনে হয় প্রশ্ন মাঝে মধ্যে প্রশ্ন যে আসলে দুটোতে কিন্তু কোনটা আগে দিলে বেটার? পেশেন্ট নিয়ে কথা বলি। সবসময় থার্মাল আগে দিবেন। তাহলে এক্সারসাইজের আগে থার্মালের দেওয়ার কারণ হলো ওখানে যখন দিবেন
একটা রিফ্লেক্স ইনহিবিশন আসবে, মাসেল রিল্যাক্সড হবে, ব্লাড সার্কুলেশন বাড়বে, স্লোথিং ইফেক্ট আসবে। সেই সিডেটিভ ইফেক্টটা যখন আসবে তখন আপনি তাকে ওই যে অ্যানালজেসিকের কাজটা করবে, জি, জি, হ্যাঁ। আপনি তাকে স্ট্রেচিং করবেন, সে ব্যথা কম পাবে যেদিকে এবং ঘোরাবে সেটা সেদিকে রিল্যাক্সড হবে, মাসেল ভালো যাবে, সার্কুলেশনটা গরমে ভালো যাবে, কিন্তু একজন আমাদের ইনজুরি কম হবে, আমাদের মাসেল টিয়ারিং কম হবে। আমি আসার পর থেকে তো ওরকমই করি স্যার। আর আমি অভিজ্ঞ বলছি প্রফেসর আমার- হিট প্যাড দেওয়ার একজন থেকে পরে আমি যদি শুনছি- করলে তাহলে একজন অনেকটা থেকে আমি জিনিস পাওয়া শুনছি যে যায়। মানে উল্টা কথা, হুম সে বলতেছে যে মানে ওই এক্সারসাইজ করার পরে হুম রোগীর যেহেতু একটু কি ব্যথা হয়, পেইন হয়, সেক্ষেত্রে আর একটা আরেকবার দিলাম। তখন একটু হিট প্যাড অথবা কিছু দিলে হিট মডালিটিস দিলে পেইনটা আরো কি তারপর কমে আপনি যায়। দেন পরে আরেকবার দেন, নো প্রবলেম। আমরা ব্যায়ামের আগে পরে দিব। খেলার পরে কি করে আবার কুল ডাউন পিরিয়ড আসে না, কুল ডাউন পিরিয়ডে কি করে থার্মাল দেয় না পানির মধ্যে, ঠান্ডা পানির মধ্যে নিয়ে নামায়, ঠান্ডা পানি। ওখানেও কিন্তু থার্মাল ইফেক্ট আসে, হ্যাঁ, ওইটা হলো লুইস হ্যান্টিং রিঅ্যাকশন হয়, ওটা লুইস হ্যান্টিং রিঅ্যাকশনের কারণে ওখানে ব্লাড ফ্লো বাড়ে। আচ্ছা, মোড অফ হিট ট্রান্সমিশন কি করে হচ্ছে, রেডিয়েশন। ল্যাম্প থেকে বডিতে কিভাবে যাচ্ছে রেডিয়েশন হিসাবে, আর কনভিকশন এন্ড কন্ডাকশন থ্রু দ্য বডি। এটা একটু স্যার আচ্ছা, কনভিকশনটা কি? বিকির হুম, কনভেকশন কি বিকিরণ? বিকিরণ। হ্যাঁ। কিভাবে বিকিরণটা কিরকম হয়? বিকিরণটা কিরকম হয়? মাধ্যম ছাড়া হুম, সূর্য থেকে তো দিলাম পানি, কি হচ্ছে? গরম হচ্ছে, তাহলে পানির অণুটা, এগুলো অণু, হ্যাঁ, এটা যখন গরম হয় পানির অণুটা কি উপর দিকে ওঠে না? উপর উঠে যাবে, হ্যাঁ, গরম হয়ে উপর উঠে যাবে, উপর থেকে এটা ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, কুল, এটা হট, সে হট হয়ে এখানে চলে যাচ্ছে, আবার ঘুইরা আরেকটা কি আসতেছে না, ঠান্ডাটা আসতেছে, আসতেছে না, আসতেছে। এই যে যাচ্ছে এবং আসতেছে, দিস ইজ কল কনভিকশন। কনভিকশন, আচ্ছা কনভেকশন। আর কন্ডাকশন কি? আচ্ছা, এখানে আগুনটা মানে এটা তো কাচের, তাই না? কাচটা এখানে যেরকম গরম, এখানে কি এরকম গরম? মনে করো তো সিলভার, এখানে যেমন প্রথম যখন এটা গরম হয় সাথে সাথে কি এটা গরম হয়? না, একটু সময় লাগে। সময় লাগে না? এটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায় উপরে, গরম হয়ে উপরে চলে যাচ্ছে। এটা কিন্তু তাড়াতাড়ি যাচ্ছে না, এটা কি হয়েছে, সে এটা তো সলিড, আচ্ছা এটা তো লুজ বডি, তাহলে সে এখান থেকে এটা গরম হয়ে এটারে গরম করতেছে, এটার থেকে এটা এনার্জি গরম করতেছে, এটার থেকে এটা এনার্জি গরম করতেছে, এভাবে যাচ্ছে না? এটা হলো পরিবহন। দিস ইজ পরিবহন, দিস ইজ কন্ডাকশন। আচ্ছা স্যার, তাহলে একটা ইয়া লাগছে স্যার। কনভেকশনটা তো তাড়াতাড়ি গরম হচ্ছে আর কন্ডাকশনটা তো হচ্ছে স্লোলি যাচ্ছে আস্তে আস্তে। তাড়াতাড়ি বলতে সে তো লুজ বডি, লুজ বডি সে গরম হয়ে চলে যাচ্ছে উপরে, তাই না? একটা চিত্র আপনাদেরকে দেখাই দিলে হয়তোবা আচ্ছা, আমাকে একটু 10টা করে ফোন দিন, ঠিক আছে? আসে না কেন? আচ্ছা, এখন দেখতেছেন সূর্যের থেকে যে বিকিরণটা নিচে মাটিতে আসতেছে এটা হলো রেডিয়েশন, কেমন? এখন দেখেন মাটিটা গরম হইতেছে, মাটিটা নিচে গরম হয়ে তার সারফেসটাকে গরম করতেছে, তাই না? মানে তার মাটির উপরের অংশ এয়ারটাকে গরম করতেছে, কন্ডাকশন, মাটিটা গরম করতেছে, নিচের থেকে গরম হয়ে এটা উপর দিকে আবার উঠতেছে, ভাপ ওঠে না মাটি থেকে, দেখে ভাপ ওঠে না, ওঠার আগে যে অংশটা এয়ারটা কাছাকাছি থাকে ওটা গরম হচ্ছে, কন্ডাকশন। এটা আবার এয়ারটা গরম হওয়ার পরে
এয়ারটা এখানে গরম হয়ে ওই এটার মতো পানির মতো এর মতো কি হয় উপরে এই জলবায়ুর এখানে বাতাসের পানি আছে না, এটা গরম হচ্ছে, বালিটা গরম হচ্ছে, তখন তো আমরা গরম অনুভব করি। এই পানিটা গরম হচ্ছে হয়ে সে আবার উপরে ক্লাউডে চলে যাচ্ছে, কনভেকশন। বুঝা গেল? সিম্পল। দারুণ ইয়ে করছেন স্যার, এটা আপনি নিজে বানাইছেন স্যার? খুঁজছি আর কি, মানে কিভাবে দেওয়া যায় আপনাকে। এটা ডিসকভার করছেন স্যার, বোঝার একটা সহজ পথ। মানে একটা জায়গাতে খুঁজে নিয়ে আসছে আর কি। কালকে রাতে কটা পর্যন্ত ওরা দেখছে তো, ওই যে 2টা পর্যন্ত কাজ করছে। আচ্ছা, যাতে খুব ইজিলি বোঝানো যায়। জি স্যার। কারণ জিনিসগুলো তো অনেক জটিল জিনিস করে বোঝায় আমাদের স্যারেরা, তখন আমরা আর বুঝি না। আমি পরে দেখলাম যে আরে এটা তো সব আমরা হাতে পড়ে চলে। আসলে শিক্ষাটাই এরকম, আপনার পাশের যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে যদি আপনি দেখান তাহলে মানুষ কিন্তু খুব ইজিলি বুঝতে পারে। আচ্ছা, এখন এই জায়গাটাতে আমি একটু সময় নিচ্ছি কেন, এগুলোই বারবার আসবে। কেন? প্রত্যেকটা থার্মাল ইফেক্টেই কিন্তু এই ইফেক্ট, এটা বারবার আসবে, যার জন্য আমি একটু সময় নিয়ে পড়াচ্ছি। আচ্ছা, ডোজটা কি করবে? আচ্ছা, পেশেন্ট বলবে যে আমার গরম লাগছে না, কম লাগছে না, বেশি লাগছে, এটা আমাদের ফার্স্ট খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এখানে স্পেসিফিক ডোজ নাই যে আমি এটা এমনি ধরে রাখবো এই জায়গাতে। আমি এই জন্যই বলি যে আইআরআর দেওয়ার সময় অ্যাট লিস্ট আমাকে কি করতে হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল রাখেন, কারণ এটা 35 to 50 সেন্টিমিটার, গিয়ে দেখে আসেন, যদি সিট পান তবে নিয়ে যাবেন। 90 ডিগ্রি ইন্টু 30 সেন্টিমিটার ইন্টু 10 মিনিট শুনেন না, into শিশু হাসপাতালে গেলে আগে খবর twice নিয়ে per আসবেন। day। বাচ্চা না নিয়ে আগে খবর নিয়ে আসবেন। এইটা হলো আমার আইআরআর ডোজ। যদি বুদ্ধি দেন তাহলে আমি নিয়ে আসবো। এটা প্রেসক্রিপশন লাগা আমি একটা ক্লাসে আছি তো, আমি একটা ঠিক আছে, ক্লাসে আছি এখন, আমি অ্যাট লিস্ট 90 ডিগ্রিতে আমাকে দিতে হবে, এবং সেটা দিতে হবে 35 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। এই তুমি আজকে এগুলো পেন করে আনো নাই? ক্লাসে আছি একটু। ওরা কখন পড়বে? ওদের তো পরীক্ষা না সামনে? আজকে ওনার বডির ইয়ের উপরে হ্যাঁ, ওদের পরীক্ষা না সামনে? ওরা তো চাচ্ছে খালি কি পরীক্ষা আলাদা আলাদা করে দিবেন, আলাদা আলাদা। ওদের একসাথে ব্যাচেলরের পরীক্ষা। আলাদা আলাদা করে। জি জি। আর এটা দিতে হবে 10 মিনিট, না না না, ঠিক আছে? আর টুয়াইস পার আমি ডে, একটা ক্লাসে আছি, একটু পরে কথা বলবো। দিনে 2বার দিলে ভালো। 3বার দিলে স্যার? দেন, অসুবিধা নাই। স্যার একটু রিপিট করবেন? একটা ইমার্জেন্সি পেশেন্ট স্যার, এটা লুজ মোশনের পেশেন্ট, মা শিশুতে গেছে, ফেরত দিয়েছে, আমার সেটা মেডিকেল করতে হবে। এই জন্য যেটা বলছিলাম, আইআরআর এর ডোজ হিসেবে আমি কিভাবে লিখি, জি স্যার। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হবে, এটা বডি। জি স্যার। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হবে, 30 সেন্টিমিটার উপর থেকে দিতে হবে, হ্যাঁ, অ্যাট লিস্ট অ্যাট লিস্ট 10 মিনিট 10 মিনিট ধরে দিবেন, 2বার প্রতিদিন। দুইবার কেউ 3বার দিলে অসুবিধা নেই। 10 মিনিট স্যার 30 সেন্টিমিটারটা কি আর এক জায়গায় না তো এই জন্য এখানে লেখা আছে মুভিং। হ্যাঁ সেন্সরি রিপোর্ট অফ দ্য পেশেন্ট। প্রথম কথা, পেশেন্ট যদি বলে যে আমার একটু গরম লাগতেছে, শিখেছে সরাই ওদিকে নিচ্ছে, ঠিক আছে? যদি পেশেন্ট না বলে দাও আমরা সরাই নিই কারণ আগে আপনাকে সেন্সেশন আমরা দেখি, এটা যে কোনো থার্মাল, হাত দিয়ে দেখি যে কোনো থার্মাল দেওয়ার আগেই সেন্সেশন, চেক করতে চেক করে। ডার্মাটোম এবং মায়োটোম দেখতে হবে, জি স্যার সেন্সেশন দেখতেই হবে। 30 সেন্টিমিটারটা কি কমালে আর একটু ইয়াতে গেলে, কাছাকাছি গেলে সমস্যা? তাহলে আপনি আরো তাড়াতাড়ি সরাই নেবেন সেন্সরি রিপোর্টটা পাওয়া পর্যন্ত। রোগী বলবে যে গরম লাগতেছে, সরাই না, আর রোগী অনেক সময় বলবে না, পুড়ে যাবে, অনেক এটা আপনাকে সময়- দেখতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে প্যারালাইসিস পেশেন্টের তো বলতে পারে না। এটাই তো আমরা সেন্সরি আগে, জন্যই বারবার এটা আমরা মানে হাত স্যার, দিয়ে দেখা, তারপর 30 সেন্টিমিটার যদি 40 করি 50 করি তখন কি রোগীর কি কোনো লাভ হবে না? হুম? আমি মনে করি না না, এটা তো উপর থেকে চলে যাইতেছে বেশি, হিটটা কম লাগবে। আচ্ছা। আপনি আপনার মতন করে করবেন আর অ্যাডজাস্টেড বাই চেঞ্জ অ্যাডজাস্টেড বাই চেঞ্জিং পাওয়ার আউটপুট অফ দ্য ল্যাম্প। আমরা ওই যে যেটা বললাম, বারবার চেঞ্জ অ্যাডজাস্ট করে নিতে হবে। ডিসটেন্স হ্যাঁ, তো ডিসটেন্স অফ ল্যাম্প যেটা আমি আপনাকে বললাম, অ্যাঙ্গেল অফ ল্যাম্প, এই জিনিসগুলো আপনাকে মাথায় খেয়াল রাখতেই হবে। আপনাকে তো ওই দিন পড়াইছিলাম না আমরা, জি স্যার। আলোর প্রতিসরণ আলোর প্রতিসরণ প্রতিফলন, এটাই হলো বড় কথা। এটাই হলো আচ্ছা স্যার, এই আয়ার মেশিনের লাইটটা কি ফিক্সড করা থাকে?
না না, এটা তো স্যার, কোনটাসে হ্যান্ডেলিং আর করা একটা প্যাশন এই মেয়েটা তো তুমি থাকো না, হুম। ও যে বারবার এভাবে বাঁকা হচ্ছে, হ্যাঁ, ওর বালিশটা কি এখানে দেওয়া দরকার না এখানে দেওয়া দরকার? আমি বালিশ দিছি না ও ওই যে নিচে এটা ইয়ে করে দিছি নিছে। বের করছেন না হ্যাঁ এখান থেকে শেখার ব্যাপার আছে। আপনি শুনেন, আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বসেন। 10 থেকে 20 মিনিট ছবি আপনি দিতে পারেন, ঠিক আছে? 10 থেকে 20 মিনিট 20 মিনিট। তো তুমি মাসির হাসপাতালে এখন আসুন ডায়াথার্মি, কেমন? মাসির হাসপাতালে স্যার আমি হয়ে গেছে। এটা ডায়াথার্মি। আরে ভাই দেখি না তো ডায়াথার্মির জন্য কিতে করে একবার আইস না কে? সব একবারে সময় নাই। সারা রাত স্যার এই জন্য লেট করতেছে। আচ্ছা, application of high frequency electromagnetic energy used to generate the heat ডায়াথার্মি কি শর্ট ওয়েভ ডায়াথার্মি নাকি মাইক্রোওয়েভ নাকি দুইটা? বলতেছি, এটা আসবে। ডায়াথার্মিটা বলতে দুইটাই বোঝায়। ডায়াথার্মি মানে হলো গরম দেওয়া, ঠিক আছে? যেমন ডায়াথার্মি দিয়ে অপারেশন করা হয়, কাটে কাটে না? হ্যাঁ, কেন কাটে এটা? ডায়াথার্মি দিয়ে কেন কাটে? ছুরি দিয়ে তো কাটতে পারে। ডায়াথার্মি দিয়ে কাটার কারণ কি? সিজার দিয়ে কাটতে হ্যাঁ, সিজার না, সিজার দিয়ে কাটে না, কাটে হলো বিবি ব্লেড দিয়ে, বাইপারকাশন ব্লেড দিয়ে। ডায়াথার্মিটা কিভাবে ইউজ করা হয়, হ্যাঁ মানে কিভাবে ইউজ করা হয় এটা হ্যাঁ, ডায়াথার্মিটা হলো ওই যে তাতাল দেখছেন, তাতাল, ওই যে মিস্ত্রি কারেন্টের মিস্ত্রিরা তাতাল ওই যে শোল্ডারিং রিপিট করে শোল্ডারিং না না শোল্ডারিং করে যে। বুঝতে পারছেন? হ্যাঁ, আরে ওই যে কিছু কিছু কারণ দুইটা আছে ওখানে, একটা দিয়ে কাটে একটা দিয়ে জোড়া দেয়। জোড়া দেয় না, হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে আবার কাটে, এটাই হ্যাঁ এই সেম জিনিসই ওদের কাছে আছে, চিকন চিকন করে। ওটা খুব গরম থাকে, এটা দিয়ে আস্তে করে কাটে, কাটলে কি হয় ওই দেখবেন সব করে আওয়াজ আর গন্ধ বাড়িব, পোড়া গন্ধ। কারণ হলো যে পেরিফেরাল যে ইয়েগুলো, যেটা মানে আমাদের যে ক্যাপিলারি গুলো আছে, এই ক্যাপিলারি গুলো ব্লক হয়ে যায়। ওই যে মানে জ্বালাই করে আছে না, জ্বালাই জি স্যার, জি স্যার, জ্বালাই করে দেয়, ব্লিডিং কম, কটারি করে। কটারি করে। এই কটারিটা মানে হলো ডায়াথার্মিতে কটারি, এটা তো স্যার ডায়াথার্মি দিয়ে কটারি করে, আর কটারি তো কতগুলো ইয়ে দিয়েও করে, ক্লিপ দিয়ে করে। ক্লিপ দিয়ে করে। কটারি। তো এই একজন ফিজিওথেরাপিস্ট হিসেবে আপনাকে সার্জারিও জানতে হবে। স্যার ওটিতে ওনারা হয়তো ওটিতে যায় দেখে এটা বুঝছে, জি স্যার। বাট আমরাও ওটিতে গেছি, আমরাও তো ওটিতে গিয়ে ক্লাস করাইছে। হ্যাঁ, এটা আমাদের শিখাইতে হবে। এটা এখনকার শিখায় না। আমাদের এক স্যার ছিল সোহেল স্যার, ওর বিরাট বড় মনের মানুষ। কয়, তোদেরকে তো এটা এমবিবিএস এর বেশি বাড়ানোর দরকার, তোরা আগে যেতে হবে ইয়াতে, অপারেশন থিয়েটারে। কারণ অপারেশন করার আগে তোদের কাছে যেতে হবে, অপারেশন করার পরে অপারেশনের ভিতরে তোমাদের কাছে, কারণ কোনো নার্ভটা নষ্ট হইতেছে, এটা কোন নার্ভটা সমস্যা, আমরা এখান ইয়া দিয়ে ওই যে এই মাসেল স্টিমুলেটর দিয়ে চেক করতে পারবো, এটা এই নার্ভ করে দেবো। এটা কাটেন না, এখন কোন জায়গায় কাটবো, পেটের কোন জায়গায় কাটবো,